হাজার চামড়া ও চামড়াজাত পণ্য থেকে কিনুন আপনার পণ্য। দেশের পণ্যই দেশের শক্তি। ঐক্য স্টোর, oikko.com.bd। ইউরোপ, আমেরিকা, সারা বিশ্বে আজ বাংলাদেশের হ্যান্ডিক্রাফট। উদ্যোক্তাদের তৈরি হ্যান্ডিক্রাফট পণ্য সহ হাজারো পণ্য ঐক্য স্টোরে। দেশের পণ্যই দেশের শক্তি। ঐক্য স্টোর, oikko.com.bd। দেশের পণ্যই দেশের শক্তি। প্রিয় দর্শক, ঐক্য স্টোর সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, আমাদের প্রিয় মানুষ কুদ্দুস আফরাদ। আপনাকে স্বাগত, শুভেচ্ছা। পত্রপত্রিকার একটা হেডলাইন আপনাকে পড়ে শোনাই, তারপর এটা নিয়ে আমরা একটু কথা বলি। জি। প্রথম আলোতে হেডলাইন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থনযোগ্য নয়, অস্বাভাবিক দামে কেনাকাটা। আরেকটি রিপোর্ট, কার অস্ত্র দিয়ে গুলি করা হলো নিশ্চিত নয় র্যাব। আরও একটি রিপোর্ট ছাপা হয়েছে। সমকাল হেডলাইন করেছে, লিয়াকতের দাবি অনিরাপদ মনে করেছি তাই গুলি। ওয়াসার খাল দখল করে রাজুকের লেক। জনকণ্ঠ হেডলাইন করেছে, বাণিজ্য বাড়বে মধ্যপ্রাচ্যে, আউশের সোনালী বিপ্লব। যুগান্তর হেডলাইন করেছে, পিকে হালদার নিয়ে দুদকের প্রতিবেদন, স্বজন নিয়ে ৩,৫০০ কোটি টাকা লুট। আমাদের সময় হেডলাইন করেছে, দ্রুত টিকা পেতে তোড়জোড়। ইনকলাব হেডলাইন করেছে, উঁচু বাঁধ নির্মাণে নজর নেই অরক্ষিত উপকূল। ভোরের কাগজ হেডলাইন করেছে, ভয় কমেছে ভয়াবহতা কমেনি। মেজর সিনহা হত্যাকাণ্ড জবাব মিলছে না অনেক প্রশ্নের। কালের খণ্ড হেডলাইন করেছে, পানিতে ভাসছে উপকূল, আড়ালেই ইয়াবায় বিনিয়োগকারীরা। করোনা বিরতিহীন হেডলাইন করেছে মানব জমিন। বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে, তৎপরতা বাড়াচ্ছে জঙ্গিরা। ইত্তেফাক হেডলাইন করেছে, উপকূলে দুর্ভোগে পানিবন্দী মানুষ। সময়ের আলো হেডলাইন করেছে, জোয়ারে বিপর্যস্ত উপকূল। কুদ্দুস ভাই, করোনা নিয়ে তো আমরা আসলে 6 মাস ধরে লড়াই করছি, সারা বিশ্ব লড়াই করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন যে আরও 2 বছর অপেক্ষা করতে হবে, তারপর করোনা থেকে হয়তো বিশ্ব মুক্তি পাবে। সেখানে ভোরের কাগজে হেডলাইনটা করেছে, ভয় কমেছে ভয়াবহতা কমেনি। একটু ছোট করে যদি আমরা আলাপ করি, কি অবস্থা মনে হয় আপনার? ভোরের কাগজ যে তাদের শিরোনাম অ্যাপ্রোপ্রিয়েট। আসলে আমরা এখন অনেক কিছুতে হচ্ছে উদ্বেগহীন, কিন্তু এটা সত্য, আমাদের প্রতিদিনের যে সরকারি পরিসংখ্যান আক্রান্ত এবং মৃত্যুর, তাতে তো আমাদের উদ্বিগ্ন হওয়ার কথা। যেখানে আমরা যখন 2জন 4জন মারা গিয়েছিল বা 8-10 জন শনাক্ত হয়েছিল, সেই সময় আমরা পুরোপুরি সাধারণ ছুটিতে গেছি, বের হই নাই, নানান কিছু। আর এখন একবারে সব কিছু স্বাভাবিক। একটু আগে আমরা বলছিলাম যে কেবলমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সব কিছু খুলে দেওয়া হয়েছে, এমনকি বিনোদন কেন্দ্র খুব অপরিহার্য কিছু না। তো এখন আপনাকে একটু বলি, গতকাল আমি একটা পত্রিকায় দেখলাম যে একটা বিনোদন কেন্দ্রে এমনভাবে মানুষের জড়াজড়ি করে মানে যাওয়া, সবকিছু মিলে মনে হয় না যে এই দেশে আসলে করোনা আক্রমণ হয়েছে। এখন বিনোদন কেন্দ্র বা বিনোদন জায়গা বলেন, যেটাই বলি, আমাদের স্পট বেড়েছে। মানুষ বিনোদন চায়, একটু রিলিফ চায়, এটা সত্য। কিন্তু এই যে কোভিড-19 এই পরিস্থিতিটা মাথায় রাখতে হবে। আমাদের সাবধানতাটা নিজের থেকে, আমাদের জীবিকার জন্য যেরকম কিছুটা খুলে দেওয়া হয়েছে বা চলাফেরার একটু অবাধ করা হয়েছে, কিন্তু এইটাও মনে রাখতে হবে সরকারের তরফ থেকে বলা হচ্ছে, এবং আমরা নিজেরা যারা কনসাস তাদের মনে রাখতে হবে, এটা সব কিছু সীমিত সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে। এই ইয়েগুলো যদি মাথায় রাখা হয় যে স্বাস্থ্যবিধি মেনে আমার চলতে হবে, আমার সীমিত পর্যায়ে, আমার কাজ না থাকলে ঘরের বাইরে যাব না, সেই জন্য কিন্তু এটা এখন বেশি বেশি সংক্রমণ হচ্ছে। এবং দুর্ভাগ্য হচ্ছে এই সংক্রমণের ইয়েটা বেশি
বিস্তার হচ্ছে খোদ রাজধানী সিটিতে, যেখানে সবচেয়ে বেশি মানুষ সচেতন এবং কনসাস বলে আমরা তাদেরকে মনে করি, সেই জায়গাটা এটা হচ্ছে। এটার একমাত্র কারণ হচ্ছে অধিক ঘনবসতি, যানবাহনের অপ্রতুলতা, যে কারণে দেখবেন বাসে গাদাগাদি করে লোক উঠছে, যদিও বাসের স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার কথা, কিন্তু সেই ক্ষেত্রে বাস মালিকরা যেরকম বা বাসের স্টাফরা যেরকম অসহায়, কখনো কখনো আমাদের যাত্রীদেরও সেই দিকে নিজের থেকে যদি নজর না নেওয়া হয় তাহলে এটা কিছু করা যাবে না। তো আমার মনে হয় এখনও আমাদেরকে সব কিছু অবাধে চলাচলের অবস্থাটা তৈরি হয়নি এই দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বলছে 2 বছর, আমরা বিশেষজ্ঞ না, যে কোনো মহামারী যেগুলো হয় সাধারণত 2 বছর 3 বছর 10 বছর লেগে যায় অনেক সময়। তবে এইটার যে প্রকোপ বা সংক্রমণের যে ব্যাপকতা আমি যদি বলি, সেটা আমাদের এখানে এখনও বারবারন্ত অবস্থায় আছে। সেই জায়গায় সতর্কতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা হবে আমাদের সবার কাজ। আপনাকে ধন্যবাদ। একটা খুব স্পর্শকাতর সংবাদ নিয়ে প্রতিদিন আমাদের দেশের মানুষ অপেক্ষায় থাকে, সিনহা হত্যাকাণ্ড। এর তদন্ত হচ্ছে। আমি বিনীতভাবেই একটি প্রসঙ্গ তুলতে চাই, যেটা হলো যে প্রশ্নটি, যেমন প্রথম আলোতে হেডলাইন হয়েছে, কার অস্ত্র দিয়ে গুলি করা হলো নিশ্চিত নয় র্যাব, বা এরকমের নানা ধরনের হেডলাইন হচ্ছে। তো সব কিছু মিলে যে এই যে তদন্ত, পত্রপত্রিকার রিপোর্ট, ভরসার জায়গাটা কি তৈরি হচ্ছে আসলে মনে হয়? এটা হচ্ছে আমাদের এখানে পত্রপত্রিকার স্টাইলের সাথে, যদি আমি আন্তর্জাতিক দুনিয়ার গণমাধ্যম বা প্রিন্ট গণমাধ্যমের কথা বলি, এরকম না প্রতিদিনই খবর করতে হবে তা না। একটা খবর আমি ফলো আপ করবো হচ্ছে রসদ থাকলে, সেটার কিছু জিনিসপত্র থাকলে, তথ্যপত্র থাকলে হবে। দেখেন যে শিরোনামটা করেছে, শিরোনামের সাথে সংবাদের ভিতরের অংশে খুব একটা মিল নেই। তার কারণ হচ্ছে র্যাব নিশ্চিত নন, এটা বলা মানে হচ্ছে একটা ডিসিশন দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু র্যাব নিশ্চিত হতে তার সময় দিতে হবে। নাম্বার 1 সময় দিতে হবে। ইনকোয়ারি শুরু করছে, যদি শুরুতেই ও নিশ্চিত হয়ে যায় তাহলে তার ইনকোয়ারির সময় দরকার পড়ে না। সেই জন্যেই নিশ্চিত নন কোনো খবর না। যেরকম এই খবরের ভিতরে খবর আছে যে নন্দুলালের গান থেকে লিয়াকত গুলি করেছে, তো সেই জন্য বলছি খবর প্রতিদিনই করতে হবে। এইটা হচ্ছে এই দেশেরই টেন্ডেন্সি বা কিছু, কিন্তু আন্তর্জাতিক দুনিয়ার বড় বড় গণমাধ্যম আমরা দেখি যে কোনো ঘটনা ফলো আপ থাকবে, কিন্তু ফলো আপ হয় অনেক ডিটেলস, অনেক ভালো, অনেক তথ্য নিয়ে। প্রতিদিন না করে যদি এইসব তথ্যপত্রের একটু ডিটেল স্টোরি করা যায়, যে 6 দিন 5 দিনে এই অর্জন, তাহলে আমার মনে ভালো হয়। এই ক্ষেত্রে এখন অনেকটা প্রতিযোগিতা, এইসব ক্রাইমে যখন প্রতিযোগিতা করে স্টোরি করা হয়, তখন ওইখানে নানান সূত্র থেকে পাওয়া খবরের বেসিসে তো আমাদের সাংবাদিকরা লেখেন, সেখানে কিছু বিভ্রান্তি তৈরির সুযোগ থাকে। সেই সুযোগটা যাতে না হয়, আমার মনে হয় এইসব ক্ষেত্রে, যেহেতু এটা খুবই সেন্সিটিভ এবং স্পর্শকাতর একটা মামলা, কেস, এবং সরকার এটাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, আমরাও গুরুত্ব দিচ্ছি, দেশবাসীও চাই এটা একটা যথাযথ বিচার হোক। আমরা কখনোই চাই না এটা হারিয়ে যাক, কিন্তু এই বিচারটাকে এভরিডে ফলো আপ করে কিন্তু বিচারটাকে নানান দিকে এক এক পত্রিকা এক এক রকম লিখবে। এই লেখার কারণে একটা জনমনে বিভ্রান্তি তৈরি হবে। এটা যারা ইনকোয়ারি করবে তারা পদে পদে বাধা পাবে। সেই জন্য তাদেরকে একটু ইনকোয়ারি দেওয়ার সুযোগ করা উচিত মনে হয়। আমরা প্রতিদিনই নানা ধরনের অনিয়মের কথা শুনছি, পড়ছি, দেখছি। এদেশে বালিশ কাণ্ড নিয়ে রিপোর্ট আমরা পড়েছি। একটি বালিশের কত দাম ধরা যায়? পর্দা। প্রথম আলোতেই একটি রিপোর্ট, আজকে বেশ বড় একটি রিপোর্ট আছে, অস্বাভাবিক দামে কেনাকাটা। আমি আপনাকে একটু পড়ে শোনাই। দুধে পানি পরীক্ষার একটি যন্ত্রের দাম ধরা হয়েছে 3,32,000 টাকা, বাজার দর সেটা 60 থেকে 8,000 টাকা। একটি বর্জ্য রাখার পাত্রের দাম 2.5 লাখ টাকা ধরা হয়েছে, বাজারে পাওয়া যাচ্ছে 500 থেকে 2,000 টাকায়। এরকম ভাবে 4,280 কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এই কোভিড-19 এই দুঃসহ সময়ে এত কিছুর পরেও যারা এই ধরনের প্রকল্প তৈরি করছেন, তারা কি এই দেশে বসবাস করে না? আপনার কি মনে হয়? আপনার সাথে গত অনুষ্ঠানে এখানে যখন কথা বলছিলাম, আমরা নদী বিলাস, পানি বিলাস হিসেবের কথা বলছিলাম। হ্যাঁ, আমাদের সরকারে যারা থাকে তারা এই ধরনের এই যে প্রকল্প প্রস্তাবগুলো তৈরি হয় এবং ব্যয়ের যে প্রস্তাবগুলো তৈরি হয় খুবই হাস্যকর। বহু আগে থেকে ছিল, বহু আগে থেকে এই ধরনেরই অবস্থা। আমরা তখন গণমাধ্যম এতটা ভিতরে ঢুকতে পারতো না, এতটা খবর নিয়ে আসতে পারতো না, কারণ এটা ছিল না সেটা আমি বলবো না, তবে এত ব্যাপকভাবে ছিল না।
সততা মানুষের ভিতরে বেশি ছিল, ওইটা ছিল কম। এখন হচ্ছে যে কোনো প্রকল্পের যে খরচ তারা দেখায়, প্রকল্প যেটা যেই কাজে প্রকল্পটা তৈরি হয় সেই কাজের চেয়ে কাজ পরিচালনা ব্যয়, কাজের তদারকি ব্যয়, কাজের অভিজ্ঞতা ব্যয় অনেক বেশি হয়ে যায়। এবং সেই কারণে এইসব রিপোর্ট যখন গণমাধ্যমে আসে, পত্রপত্রিকায় হোক, টেলিভিশনে হোক, যে কোনো জায়গায় আসে, সরকারের উচিত তড়িৎ ব্যবস্থা নেওয়া। কারণ অনেক কষ্টের পয়সাগুলা যদি দেশের অর্থের টাকা হয় আর বৈদেশিক ঋণেও হয়, অনেক কষ্টের টাকা, এই কষ্টের টাকা এইভাবে নয়সয় করার ব্যাপারে সরকার যদি খুব শক্ত হাতে পদক্ষেপ নেয় তাহলে এগুলো নিবারণ করা যাবে। সরকার যে সব কিছু জানে তা না, গণমাধ্যমে যখন এইসব খবর আসে নিশ্চয়ই সরকার নজরে যায়। অবশ্যই আমি মনে করি এইসব ব্যাপারে যখন একটা দুটো করে ধরবে তখন সতর্ক হয়ে যাবে, অনেক ক্ষেত্রে কমে আসবে। কিন্তু এগুলা অ্যাবুলেশ করা খুব কঠিন। আপনি যেটা বলছেন যে দেখেন পর্দা কেনার জন্য, এক্সরে মেশিন কেনার জন্য, নানান কাজে আমাদের এই ব্যয়গুলো খুবই দৃষ্টিকটু এবং একবারে অন্তরে বাদে। আমার মনে হয় না সরকারের যে পরিকল্পনা কমিশনের যে পরিকল্পনা মন্ত্রণালয়ে যারা আছেন, প্রধানমন্ত্রী যেখানে আছেন, আর সব কিছু প্রধানমন্ত্রী দেখতে হবে তা না। যেসব ব্যয়ের কথা উঠলো সেসব মন্ত্রণালয় আছে, এখন তারা যদি ভালো পদক্ষেপ নেন, এটা আজকেই ইনকোয়ারি কমিটি গঠন করে এগুলো দেখা হয়, তাহলে আমার মনে হয় ভালো হয়। আমাদের দেশে প্রতি বছর এই বন্যা হবে, এটা আমরা ধরেই নিই যে বন্যা আক্রান্ত হবে দেশ, আমরা ক্ষতিগ্রস্ত হব, আবার ঘুরে দাঁড়াবো। কিন্তু আজকে পত্রপত্রিকার বেশ কয়েকটা নিউজ যদি আপনাকে আবার একটু পড়ে শোনাই, যেমন ইনকলাব লিখেছে উঁচু বাঁধ নির্মাণে নজর নেই অরক্ষিত উপকূল। তারপর ইত্তেফাক হেডলাইন করেছে উপকূলে দুর্ভোগে পানিবন্দী মানুষ। সময়ের আলো হেডলাইন করেছে জোয়ারে বিপর্যস্ত উপকূল। আমি যদি আপনাকে ইত্তেফাকের রিপোর্টের একটু ফুটনোটটা পড়ে শোনাই, চট্টগ্রাম, সাতক্ষীরা, হাতিয়া, বোরহানউদ্দিন ও বাকেরগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, কালিয়ায় শতবর্ষী বাজার পানির নিচে। বিষয়টা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশের বিপর্যয়। আমাদের আবহাওয়াবিদরা বলছেন যে এই মৌসুমে এই কয়েকদিন আবহাওয়ার তিনটা বৈরী রূপ একসাথে আক্রমণ করছে, তিনটা বৈরী রূপ একসাথে। তো সেই কারণে একটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, আমাদের সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, আমরা দীর্ঘদিন থেকে শুনতেছি। সেইভাবে আমাদের প্ররক্ষা ব্যবস্থা অর্থাৎ প্রোটেকশন ব্যবস্থাটা সেইভাবে নেওয়া হচ্ছে না। এই যে বললেন বাঁধের কথা, আবারও সেই 900-এর পথে দেখা যাবে যে বাঁধ নির্মাণের অভিজ্ঞতার জন্য অন্য দেশ ভ্রমণের একটা ওই জায়গায় খরচ আছে, বাঁধ নির্মাণের জন্য বিদেশ ট্যুর করতে হবে। বাঁধ নির্মাণের কি কুদাল দিয়ে তারা কাজ করে ওই রকম কুদাল আনতে হবে। এই জন্য এখানে প্রকল্পগুলা আমরা এর আগেও লক্ষ্য করেছি। হাওড়ে বছর দুয়েক আগে যখন ওই হঠাৎ পানিতে তলিয়ে গেল হাওড়ের দাম, তখন দেখা গেল পানি সম্পদ মন্ত্রণালয় এখানে প্রচুর বরাদ্দ, আসলে কাজের কাজ কিছুই হয় নাই। আমরা এখানে বাঁধ নির্মাণ হয় না, কিন্তু বাঁধের জন্য হয়তোবা বরাদ্দও ছিল, কিন্তু সেটা সেই সময় কাজে লাগানো হয় না। এরকম প্রচুর জিনিস আছে। একটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, বৈরী পরিস্থিতি, আরেকটা হচ্ছে যে মনুষ্য সৃষ্টি। এখানে আবার কিছু দায় আছে আমাদেরও। আমরা গাছটা যেভাবে ওই লাগানো দরকার, নিজেদের কিছু কর্তব্য আছে, আগে যেভাবে করা হতো, এখন কিন্তু গাছটা উজাড় করে দেওয়া হচ্ছে, বাড়িঘর খালি বাড়িঘর, গাছটা কেটে একটা পাকা বাড়ি করা হচ্ছে। হ্যাঁ, তো এগুলা প্রকৃতিকে যেহেতু আমরা শাসন করছি, প্রকৃতিও নানান সময় তার বৈরী আচরণগুলো করে, আমাদেরকে শাসন করছে। হ্যাঁ, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই প্রোটেকশনটা নদীর অর্থাৎ আমাদের সমুদ্র তীরবর্তী এলাকা দীর্ঘদিনের এই যে হঠাৎ করে জলোচ্ছ্বাস হয় এবং লবণাক্ত পানিগুলো ভিতরে ঢুকে যায়, চট্টগ্রাম শহরটা 4 দিন তলিয়ে আছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং এইসব ব্যাপারে এটা যদি হঠাৎ করে হয় তাহলে করার কিছু নেই, কিন্তু এটা যদি রেগুলার হয়, যেসব জায়গায় রেগুলার হচ্ছে সেসব জায়গায় মনে হয় আমাদের সরকারের দৃষ্টি দেওয়া উচিত। আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এসেছি, আপনাকে পেয়েছি বলে একটি প্রশ্ন করতে চাই, জানতে চাই। সংবাদপত্র শিল্পের ভবিষ্যৎ নিয়ে কথা উঠছে, নোয়াব গতকাল বিবৃতি দিয়েছে, কি মনে হয় কোন দিকে যাচ্ছি আমরা? দেখেন, নোয়াবের বিবৃতিটা অনেকটা একতরফা আমাদের কাছে যেটা মনে হয়, অ্যাজ এ গণমাধ্যম কর্মী হিসেবে আমি বলতে পারি। আমি আমাদের দৃষ্টিকোণ থেকে যদি বলি, কালকে যে তাদের স্টেটমেন্টটা আগাগোড়া পড়েছি, খুব দুর্ভাগ্যজনক লেগেছে যখন তারা বলছে যে সংবাদপত্রে যারা কাজ করে এটার যে কাঠামো ওয়েজ বোর্ড রোয়েদাত, এই রোয়েদাতটা আগেরগুলো অবৈধ, মানে অযৌক্তিক ইত্যাদি ইত্যাদি। যারা বলছেন তারা পেশাদার সাংবাদিক হিসেবে তারাও কিন্তু এই ওয়েজ বোর্ডের বেতন হিসেবে তারাও কিন্তু খেয়ে পেয়ে বড় হয়েছেন। তাদের মুখ থেকে যখন অতীত ভুলে যাওয়ার ইয়েটা বিস্মৃত হয়ে যায়, তখন আমাদের খুব দুঃখ লাগে। আমরা মনে করি সংবাদ
সংবাদপত্র হোক আর গণমাধ্যম শিল্প হোক, এই কোভিডের কারণে কিছু সমস্যার সম্মুখীন অবশ্যই হয়েছে, এবং সেইটা কাউকে হেয় করে খোঁচা দিয়ে দূর করা যাবে না, বরঞ্চ একসাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে কিভাবে কাজ করা যায়। আমাদের এই গণমাধ্যম শিল্পটাকে আমাদের অবশ্যই চলমান রাখতে হবে, এবং অবশ্যই এটা যাতে দেশের যেহেতু ফোর্থ স্টেজ বলা হয়, এটাকে কিভাবে মানুষের দুয়ারে নিয়ে যাওয়া যায়, এটাকে আর একটু নিষ্কণ্টক রাখা যায়, সেই কাজটার জন্য নোয়াব হোক, সংবাদকর্মী হোক, সবার একসঙ্গে কাজ করবে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, স্বাস্থ্য সুরক্ষা এই সময়ের সবচেয়ে জরুরি প্রসঙ্গ। আপনার নিজের স্বাস্থ্য, আপনার নিজের পরিবারের স্বাস্থ্য, তার দেখভাল করার দায়িত্ব কিন্তু আপনার। কোভিড-19 এ নিয়েই আমাদের চলতে হবে, এর সাথে মোকাবিলা করেই আমাদের চলতে হবে। ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার দেখা হবে। খোদা হাফেজ। হাজার লাইফস্টাইল পণ্য থেকে কিনুন আপনার পণ্য। দেশের পণ্যই দেশের শক্তি। ঐক্য স্টোর, oiko.com.bd। হাজার বহুমুখী পাটজাত পণ্য থেকে কিনুন আপনার পণ্য। দেশের পণ্য